আসসালামু আলাইকুম সবাইকে এফডব্লিউএস ইমিগ্রেশন কনসালটেন্সির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের একটা সিরিজ ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে স্টোরি টেলিং ভিডিও। দ্যাট মিন্স আমাদের যতগুলো সাকসেসফুল ক্লায়েন্ট আছে তাদের প্রত্যেকটা সাকসেসের পিছনে এক একটা করে স্টোরি আছে। প্রসেসিংয়ের স্টোরি আছে, এক একজনের ফান্ডিং কালেকশনের স্টোরি আছে, রিজেকশনের স্টোরি আছে, ইনফ্যাক্ট এক্সেপশনের স্টোরি আছে, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে। তো সব কিছু মিলিয়ে মূলত আজকের থেকে শুরু হচ্ছে একটা সিরিজ ভিডিও। এটা আপনারা প্লেলিস্ট আকারে পাবেন। তবে আজকের যার স্টোরিটা আমরা শেয়ার করতে যাচ্ছি, আমার লাইফে সবচেয়ে ক্রিটিক্যাল যে ফাইলগুলো আমি ডিল করেছি কানাডা ইমিগ্রেশনের ক্ষেত্রে, তার মধ্যে অন্যতম একটা ফাইল, সেটা নিয়ে আজকে কথা বলবো। নিরাপত্তা এবং গোপনীয়তার স্বার্থে আমি ক্লায়েন্টের নাম পুরোটা বলবো না, শুধুমাত্র তার লাস্ট নেম বলবো এবং তার ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদের লাস্ট নেম উল্লেখ করব। বিকজ তাদের ফুল নেমটা, তাদের প্রোফাইল নেম, ফেসবুক নেম, ইনফ্যাক্ট তাদের সকল প্রফেশনাল লাইফের সাথে তাদের মূল নেমটা জড়িত। সেজন্য নিরাপত্তার স্বার্থে এবং কিছু গোপনীয়তার স্বার্থে আমরা ক্লায়েন্টের ফুল নেমটা ইউজ করব না, আমরা শুধুমাত্র ক্লায়েন্টের লাস্ট নেম অথবা নিক নেম ইউজ করব। শুরু করতে যাচ্ছি। আজকের যার বিষয়ে আলোচনা করব তিনি হচ্ছে মিস্টার সরকার। মিস্টার সরকারের সাথে আমার পরিচয় হয় 2014 সালের দিকে। 2014 সালের দিকে যখন তার সাথে আমার পরিচয় হয়, তখন একটা এজেন্সিতে আমি কাজ করতাম। এজেন্সির আমি ছিলাম হচ্ছে জুনিয়র অফিসার, তার মানে নতুন আমি এজেন্সিতে জয়েন করেছি। একদমই তখন আমি আরেকটা এজেন্সিতে ছিলাম, সেই এজেন্সি থেকে এসে ওই এজেন্সিতে জয়েন করি জুনিয়র অফিসার হিসেবে। আমার সিনিয়ররা আরও ছিল। তো গল্পটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে আপনি আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। এবং যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন, অবশ্যই ফেসবুকে আমাদেরকে ফলো করে রাখবেন। তো কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি। মিস্টার সরকারের সাথে আমার যখন পরিচয় হয় তখন আমি একজন জুনিয়র অফিসার ছিলাম। আর যে এজেন্সিতে কাজ করতাম সেই এজেন্সি তার ফাইলটা নিয়েছিল হচ্ছে কিউবেক ইমিগ্রেশন প্রোগ্রামের জন্য। কিউবেক পাইলট একটা প্রজেক্ট তখন চালু হয়েছিল। তখন ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম ছিল, তার আগে কিউবেক পাইলট প্রজেক্টটা চালু হয়। এই কিউবেক পাইলট প্রজেক্টের জন্য মিস্টার সরকারের ফাইলটা নেওয়া হয়েছিল। পরবর্তীতে যারা সিনিয়র ছিল তারা ফাইলটা সাবমিট করতে পারে নাই। ফাইলটা সাবমিট না করে তাকে বলা হয়েছিল যে আমরা ফাইলটা সাবমিট করে দিয়েছি, আপনি অপেক্ষা করেন। তো দিন যায়, মাস যায়, এভাবে করে মিস্টার সরকার ফোন করে খবর নেয়, বলে যে আপনার ফাইলটা প্রসেসিংয়ে আছে, বিভিন্ন রকমের কথা তার সাথে বলা হয়। ইভেন দো মিস্টার সরকার আমার সাথে 2বার মিটও করে, যেহেতু সিনিয়ররা তার সাথে মিট করছিল না সামহাও কোনো একটা রিজনে। তো আমার সাথে মিট করে, তখন আমি তাকে স্পষ্টভাবে বলি যে আমি স্যার আপনার ফাইলের ব্যাপারে কিছুই জানি না, কারণ এটা সম্পূর্ণ সিনিয়ররা ডিল করছে। আপনি যদি আমাকে একটু সময় দেন আমি হয়তো বা জেনে তারপর আপনাকে জানাতে পারবো। তো আমি তার থেকে সময় চেয়ে নিই। পরবর্তীতে দেখা যায় যে সময়ে আমি যখন সিনিয়রদের সাথে কথা বলি তখন সিনিয়ররা প্রপার কোনো ইনফরমেশন দিতে পারছিল না। কারণ আমার কথা হচ্ছে, যদি আমি অ্যাপ্লিকেশন করি তাহলে ডেফিনেটলি আমার একটা ট্র্যাকিং ইনফরমেশন থাকবে, লাইক আমি ডিএইচএলে পাঠিয়েছি, ডিএইচএলের ট্র্যাকিং থাকবে, অথবা কোনো প্রোফাইলে সাবমিশন করেছি, প্রোফাইল থাকবে, ফর্ম ফিল আপ করেছি, ফর্ম ফিল আপ থাকবে। সো অ্যাটলিস্ট কিছু না কিছু তো ইনফরমেশন থাকবে, মানে কিছু না কিছু ক্লু তো থাকবে। তো আমি কোনো ক্লুই খুঁজে পাচ্ছিলাম না। পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে এজেন্সিতে আমি জয়েন করেছি, এই এজেন্সিটা আসলে মুখে যে কথা বলে কাজে সেই কাজটা সেটা করে না।
ঠিক এন্ড মোমেন্টে আমি ডিসিশন নিলাম যে আসলে এই এজেন্সিতে আমি আর থাকবো না, কারণ এই এজেন্সি আমার জন্য না এই জায়গাটা। তখন আমি মিস্টার সরকারের সাথে একদিন ফোনে কথা হচ্ছিল, তখন আমি ওনাকে বলি যে দেখেন আমি তো এজেন্সিটা ছেড়ে দিচ্ছি, আমি তো আর এখানে থাকবো না, সো আমি আপনার ফাইলের ব্যাপারে কিছু জানি না, আমি মাত্র 3 দিন বা 4 দিন আছি, আমি একটু খুঁজে দেখতে পারি বিভিন্ন জায়গায় যে আপনার ফাইলটা কী অবস্থায় আছে বা কী সিচুয়েশান আছে। যদি আমি এর কোনো সঠিক ইনফরমেশন বা সঠিক তথ্য আমি পাই বা প্রপার একটা ক্লু আমি পাই, আমি আপনাকে বলতে পারবো যে আমি আপনার ফাইলটা এই অবস্থায় আছে। তো 3 দিন 4 দিন আমি খোঁজাখুঁজির পরে দ্বিতীয় দিন আমি দেখি একটা ফাইলের স্তূপের মধ্যে একটা প্যাকেট সরকারের নামে আছে। ওই স্তূপের মধ্যে সব প্যাকেটের মধ্যে সকল ডকুমেন্টগুলো ফেলে রাখা হয়েছে। তো আমি যেদিন চলে আসবো, দ্যাট মিনস আমার যেদিন লাস্ট ডে, ওই দিন আমি ওনাকে ফোন করে ওনাকে আমি বলি যে আসলে আপনার অ্যাপ্লিকেশনটা করা হয় নাই, সরি টু সে দ্যাট আপনার অ্যাপ্লিকেশনটা ফেলে রাখা হয়েছে, আর আপনি যে টাকা পয়সা দিয়েছেন এই টাকা পয়সাটা মোটামুটি ধরতে পারেন যে এটা ইউজলেস, কোনো কাজই করা হয় নাই। আপনি চাইলে এখন আমার নাম বলার প্রয়োজন নেই, আপনি চাইলে আপনার ফাইলটা উইথড্র করে নিতে পারেন, অথবা আপনি এজেন্সির সাথে এসে কথা বলতে পারেন। তো এভাবে কিছুদিন চলার পরে আমার ওখান থেকে শেষ। তারপরে আমি বুঝতে পারলাম যে না, এজেন্সি ক্যারিয়ার আমার জন্য না, কারণ আমি মুখে যেটা বলবো কাজে যদি সেটা না করতে পারি তবে আমি আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন পাই না। তো সেক্ষেত্রে আমি অল্প করে হোক, ছোট করে হোক, যেহেতু ইমিগ্রেশন বা স্টাডি অ্যাব্রোড অথবা ইসিএ ফাইল প্রসেসিং এই কাজগুলো আমি জানি, ছোট করে হোক আমি নিজে শুরু করব, আর কোনো এজেন্সিতে আমি কাজ করব না। তো এটা সিদ্ধান্ত নেই। পরবর্তীতে আমি আমার যারা পরিচিত মহল ছিল বা পরিচিত সার্কেল ছিল তাদের মাধ্যমে আমি ইনফরমেশনগুলো দেওয়া শুরু করি যে হ্যাঁ আমি নিজে এই কাজটা শুরু করেছি। তো এরপরে মিস্টার সরকারের সাথে এজেন্সির সাথে হয়তো বা কোনো একটা প্রবলেম বাধে, মিস্টার সরকার তার ফাইলটা নিয়ে আসে। উনি প্রায় 1.5 মাস পরে আমাকে সামহাও কোনো এক মাধ্যমে, আমার কলিগের মাধ্যমে আমার ফোন নাম্বারটা পায়, আমার ফোন নাম্বারটা নিয়ে আমাকে ফোন করে আমাকে বলে যে আমি আপনার সাথে কাজ করতে যাচ্ছি, সো কীভাবে কী করতে হবে। আমি তাকে একটা কথাই বলি, যেহেতু আমি আপনার ফাইল সম্বন্ধে কিছুই জানি না, আপনার ফাইলটা প্রথমত আমাকে দিতে হবে, আমি তো এটা নিয়ে স্টাডি করব, স্টাডি করে যদি দেখি আমি আপনার সাথে কাজ করতে পারবো তবে আমি কাজ করব, আর যদি মনে হয় যে না আমি কাজ করতে পারবো না দেন এখানে স্টপ। দেন সে এগ্রি করে। মিস্টার সরকার আমাকে তার ফাইলটা দেয়। ফাইলটা দেওয়ার পরে আমি ফুল ফাইলটা স্টাডি করে একটা জিনিস যেটা দেখলাম যে ওই এজেন্সি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট করেছিল মিস্টার সরকারকে, যিনি ছিল একজন ফার্মাসিস্ট, কিন্তু তখন ফার্মাসিস্টের কোটা ছিল না, ফার্মাসিস্টের কোনো ক্যাটাগরি ছিল না। দ্যাট মিনস একটা আননোন ক্যাটাগরিতে তাকে অ্যাপ্লিকেশন করানোর একটা প্রসেস তারা স্টার্ট করেছিল। তো আমি তখন মিস্টার সরকারকে বললাম যে আসলে আপনার যে ক্যাটাগরি আছে বা আপনার যে ক্রাইটেরিয়া আছে এটা আসলে ইমিগ্রেশনের সাথে ম্যাচ করে না, তবে আপনার ওয়াইফ যেহেতু একজন ডক্টর, সো ওনার নাম হচ্ছে ডক্টর ফেরদৌস, আমি লাস্ট নেম বলছি, সো ডক্টর ফেরদৌস, সো ওনাকে আপনি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট করতে পারেন। যদি করেন তবে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে ওনার IELTS স্কোর যদি এটা আসে, এবং যেহেতু উনি ডক্টর, ওনার ইসিএটা যদি MCC মেডিকেল কাউন্সিল অফ কানাডা থেকে করানো হয় তবে আমরা এটা বেটার রেজাল্ট পেতে পারি। তো তখন তিনি অ্যাগ্রি করে, তিনি নিজেও স্টাডি করে, যেহেতু উনি একবার অলরেডি একটা জায়গায় ধরা খেয়েছেন, সো উনি নিজেও একটু স্টাডি করার পরে দেখে যে না আমার কথার সাথে আমি যেটা বলেছি সেটার একটা মিল উনি খুঁজে পায়। মানে কারণ আমরা যে কথাগুলো বলি কথা রেফারেন্স থাকে, রেফারেন্সগুলো হচ্ছে ওয়েবসাইটে যে ইনফরমেশন নাই আমি সেই ইনফরমেশন যদি বলি তাহলে এটা কনফ্লিক্ট করবে ডেফিনেটলি। সো আমার কথা হচ্ছে আপনারা যারা আমাদের সাথে কথা বলেন বা আমাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করেন অথবা আমাদের থেকে ইনফরমেশন নেন, তারা অবশ্যই আমাদের থেকে ইনফরমেশন জানার পরে অবশ্যই আপনি ওয়েবসাইটের সাথে মিলিয়ে দেখবেন। ওয়েবসাইটের সাথে মিলিয়ে দেখলে তখন আপনি আমার কথার কনসিস্টেন্সি বা আমার কথার যে একটা ধারাবাহিকতা আপনি বুঝতে পারবেন যে আসলে এই কথার সাথে এটার মিল আছে কিনা। তিনি যখন স্টার্ট করেন আমরা ফাইল ওপেন করি, ফাইল ওপেন করার পরে আমরা ফার্স্ট প্রতিবন্ধকতা যেটা আমরা ফেস করি সেটা হচ্ছে ইসিএ করতে গিয়ে। কারণ মিস্টার সরকারের ওয়াইফের পাসপোর্টে তার যে নাম ছিল সেই নামটা ছিল এরকম, ফ্যামিলি নেম এবং গিভেন নেমটা এরকম ছিল ডক্টর XYZ, দেন সারনেম ছিল ফেরদৌস।
এখন প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে ডক্টর কিন্তু কোনো নাম না, ডক্টর হচ্ছে তার প্রফেশন। সো যখনই এই ডক্টরটা চলে আসে পাসপোর্টের মধ্যে তার নামের সাথে, তার মানে তার এসএসসি, এইচএসসি, বিবি, ব্যাচেলর, দ্যাট মিনস যেটা এমবিবিএস, এরপরে উনি এমডি করেছে, এরপরে উনি সোনোগ্রাফির উপরে একটা ডিপ্লোমা নিয়েছে। সো এর কোথাও কিন্তু ডক্টর কথাটা উল্লেখ নাই, শুধুমাত্র ওনার পাসপোর্টে ডক্টর XYZ ফেরদৌস উল্লেখ আছে। সো যখনই এই ডক্টর নামটা আসে তখনই আমরা অ্যাপ্লিকেশন করতে গিয়ে প্রথমেই যেটা করে সেটা হচ্ছে এমসিসি ফাইলটা রিজেক্ট করে দেয় যে এটা নামটা কারেকশন করাও। পরবর্তীতে দেখা গেছে যে আমরা যেহেতু অনেকগুলো টাকা দিয়ে দিয়েছি, আমরা নামটা কারেকশন করতে গেলেও অনেক প্রসেস। সো এজেন্সি তখন আমরা অ্যাসেসিং অথরিটির সাথে একটু কথা বলি, মানে ডিরেক্ট কথা বলি ওভার দ্য ফোনে। রাত তখন বাজে ধরেন 11টা-12টার দিকে আমরা ফোন করতাম। মিস্টার সরকারের বাসা ছিল শ্যামলী স্কোয়ারের সামনে। রাত 11টার সময় আমি আর মিস্টার সরকার মিলে এবং তার ওয়াইফ তিনজনে বসে ফোন করতাম অ্যাসেসিং অথরিটির কাছে। অ্যাসেসিং অথরিটির কাছে ফোন করার পরে অ্যাসেসিং অথরিটি অনেকবার কনভারসেশনের পরে আমি যেহেতু ওনাদেরকে ভাইয়েই বলি, সো আমাদের সাথে একটা ভাই একটা রিলেশন তৈরি হয়ে যায় ক্লায়েন্টের সাথে। দেখা যায় যে তখন আমি বলি, ভাইয়া আপনি এইভাবে ভাবিকে বুঝায় বলেন, সো ভাবি এইভাবে কথা বলুক, কথা বললে আমার মনে হয় প্রবলেমটা সলভ হবে। এভাবে 3-4টা কনভারসেশন সেশনের পরে ওরা মানে যে না ঠিক আছে, ডক্টরটা যেহেতু আছে, সো আমরা যে রিপোর্টটা জেনারেট করব, রিপোর্ট জেনারেটে আমরা ডক্টরটা দিব না, শুধুমাত্র XYZ ফেরদৌস দিব, ডক্টরটা তার প্রফেশনাল নেম, এটা আপাতত কারেকশনের প্রয়োজন নেই, এটার এগেনস্টে আমরা একটা এফিডেভিট সাবমিট করি। করার পরে দেন আমাদের রিপোর্ট যেখানে আসতে সময় লাগতো 3 মাস, সেখানে আমাদের রিপোর্ট আসতে সময় লাগে নিয়ার অ্যাবাউট 9 মাস, মানে একটা ইসিআর রিপোর্ট আসতে 9 মাস সময় লাগে। ওকে, 9 মাসের পরে ভাবি IELTS দেয়। IELTS-এ ওনার পয়েন্ট এসেছিল 6.5। আমরা আল্লাহর নামে তখন ক্যাটাগরি FSW-তে ক্যাটাগরি ছিল মাত্র 100টা ক্যাটাগরি, দ্যাট মিনস 100 জন ডক্টররা নেবে। তখন আমরা প্রোফাইলটা সাবমিট করি। সাবমিট করার পরে আল্লাহর হুকুমে প্রায় 4 মাস অপেক্ষা করি। 4 মাস অপেক্ষা করে ইসি এবং IELTS নিয়ে যখনই প্রোফাইলটা আমরা বাংলাদেশ থেকে DHL করে দিই, সব ফর্ম ফিল আপ করে 4 মাস পরে ফার্স্ট লেটার আসে তার ইমেইলে। আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি, মানে এটা ছিল আমার প্রথম সাকসেস ইন্ডিভিজুয়ালি। এর আগে এজেন্সির থ্রুতে আমরা হয়তো টিম ওয়ার্ক করে একটা সাকসেস নিয়ে এসেছি, তখন ফুললি ইন্ডিভিজুয়ালি আমার প্রথম সাকসেস। আমি তো মহা খুশি এই বিষয়টা নিয়ে। তারপরে মিস্টার সরকারকে আমি পরবর্তী ফার্স্ট লেটারের এগেনস্টে যে সাবমিশনগুলো করতে হয় সেই সাবমিশনগুলো করে দিই। তার দেন আসে সেকেন্ড লেটার আসার পরে এখানে একটা বিষয় আছে। সেকেন্ড লেটার আসার পরে যেটা হয় সেটা হচ্ছে তার আগে একটা কথা আছে যে ফার্স্ট লেটার যখন আমরা পাই তখন ফান্ড শো করতে হয়। ফান্ড শো করার পরে তার কোনো ফান্ড ছিল না। তা সে এরকম যে চাকরি যেটা করতো, যেই টাকা পাইতো সেই টাকা দিয়ে তার ফ্যামিলি লিড করতো, ফান্ড ছিল না। আমরা একটা প্ল্যান করি যে ফান্ডটা তার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাধ্যমে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির থেকে টাকাটা লোন করে নিয়ে এসে ফান্ডটা রেখে ফান্ডটা দেখানো হবে। এর এগেনস্টে যদি কোনো রকমের ইনকোয়ারি আসে তাহলে আমরা ইনকোয়ারির একটা অ্যান্সার দিব। তখন এই মানে যে ইনকোয়ারির অ্যান্সারটা ছিল একটা লজিক্যাল অ্যান্সার, কিন্তু এখন সেটাকে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ এমনভাবে ইউজ করছে যে এটা এখনই ইলজিক্যাল একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে যে আমার ওয়াইফের কিছু গোল্ড আছে, গোল্ডটা অলরেডি সেল কাগজ, কারণ তখন গোল্ডের সেলের যে মানি রিসিট আমরা একটা বানিয়েছিলাম, সেটা বানানোর পরে ওইটা একটা ব্যাকআপ হিসেবে রাখছিলাম যে যদি এটা অ্যাকসেপ্ট না করে তাহলে আমরা এটা দেখাবো। সেকেন্ড লেটারে ওই জিনিসটা চায় যে তোমার যে হঠাৎ করে এতগুলো ফান্ড ঢুকছে সেই ফান্ডটা কিভাবে আসলো। তখন আমরা দেখাই 90% আমার গোল্ড বিক্রির টাকা এবং বাকি 10% একটা ছোটো একটা ইনভেস্টমেন্ট ছিল, ইনভেস্টমেন্ট তার বন্ধুর একটা ফার্ম থেকে। ওই ইনভেস্টমেন্টের টাকা নিয়ে এসে আমি তুলে কাজ করেছি, দ্যাট মিনস স্টেটমেন্ট নিয়েছি, এরপরে আমি আবার রিইনভেস্ট করেছি ওখানে। তো এরকম একটা লজিক দেখানোর পরে ওরা সেটা অ্যাকসেপ্ট করে নেয়। অ্যাকসেপ্ট করার পরে সেকেন্ড লেটার ওরা ইস্যু করে। সেকেন্ড লেটার ইস্যু করার পরে সেকেন্ড লেটারে আমরা যা যা প্রয়োজন তা প্রোভাইড করি। এরপরই একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে FSW প্রোগ্রামটা কনভার্ট হয়ে যায় অনলাইন প্রোগ্রামে, মানে পেপার বেস প্রোগ্রামটা তখন একটা অনলাইন পোর্টাল ওপেন করে যে আপনি চাইলে অনলাইনেও পোর্টালটা সাবমিট করতে পারবেন। মিস্টার সরকার যেটা করে
সেটা হচ্ছে রাতে বসে বসে সে ঘাঁটতে ঘাঁটতে পেপার বেস ইমিগ্রেশন প্রোগ্রামটাকে অনলাইনে কনভার্ট করে ফেলে। মানে তখন একটা ইউসিআই নাম্বার চলে আসে, ইউসিআই নাম্বার দিয়ে সে অলরেডি অনলাইনে কনভার্ট করে ফেলে। এর 3 দিন পরে সে আমাকে বলে নাই, 3 দিন পরে একটা ব্লক আসে যে আমরা প্রোফাইলটা হোল্ড করতেছি বিকজ অফ তোমার ছিল পেপার বেস, এখন যেহেতু এটা তো অনলাইনে করেছো সো এটা আমি হোল্ড করতেছি। 3 দিন পরে যখন হোল্ড মেসেজ আসে সে আমাকে জানায় যে ভাই আমার তো এই কারণে আমার প্রোফাইলটা হোল্ড করে রাখছে। তখন তো মাথায় একটা আকাশ ভেঙে পড়ে, কারণ এরকম প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমার ছিল না। আর তখন বলতে গেলে এক কথায় আমি জুনিয়রই, আমি প্রচুর স্টাডি করি যে কী করা যায়। তখন আমি একটা প্ল্যান করলাম যে আমরা ইমিগ্রেশন অফিসারকে একদম স্ট্রিক্ট একটা ইমেল করব। ইমেলটা হচ্ছে এরকম, সামহাও আমি যেহেতু এটা একটা নতুন প্রোগ্রাম এসছে, দ্যাট মিনস অনলাইন প্রোগ্রামটা নতুন এসছে, আমি চাচ্ছিলাম যে নতুন কিছুর সাথে অ্যাডাপ্ট করতে। সো এই জন্য আমি এটা আর কি আমরা মেইলে লিখেছি যে আমরা চাচ্ছিলাম নতুন কিছুর সাথে অ্যাডাপ্ট করতে, এই জন্য পেপার বেস ইমিগ্রেশনকে আমি অনলাইনে কনভার্ট করেছি। যদি এটা আমার জন্য ভুল হয়ে থাকে তবে আমি সরি, আমাকে তুমি আইদার পেপার বেসটা যদি আমার জন্য পারফেক্ট হয় তাহলে পেপার বেসে কনভার্ট করে দাও, অথবা আমার জন্য যদি মনে করো যে অনলাইনটা পারফেক্ট এবং অনলাইনে আমি খুব দ্রুত ইমিগ্রেশনটা পেয়ে যাব বা আমার ইনফরমেশনগুলো দ্রুত চলে আসবে বা আমার কাগজ দ্রুত চলে আসবে, তখন মেডিকেল রিকোয়েস্টের অপেক্ষায় ছিলাম যে মেডিকেল রিকোয়েস্টটা দ্রুত চলে আসবে, তবে তুমি আমারটা অনলাইনে এটাকে কনভার্ট করে দাও। মানে আইদার পেপার বেস আইদার অনলাইন, দুইটা যে কোনো একটাতে কনভার্ট করো। 49 ডেজ পরে তারা ব্লকটা তুলে নিয়ে তারা যেটা করে সেটা হচ্ছে পেপার বেসটাকে অনলাইনে কনভার্ট করে দেয়। এরপরে 49 ডেজ পরে আমাদের আসে মেডিকেল রিকোয়েস্ট। এরপরে আমরা মেডিকেল করাই হচ্ছে ডক্টর ওহাবের মাধ্যমে। সো ওইখান থেকে মেডিকেল করানোর সময় আমি নিজে গিয়েছি, তার ফুল ফ্যামিলি মেডিকেলের সময় আমি অ্যাটেন্ড ছিলাম। সো আমি টোটাল A to Z একদম শুরু থেকে শেষ পর্যন্ত তার ফ্লাইটে ওঠার আগ পর্যন্ত আমি তার সাথে ছিলাম এবং তাকে যতটুকু গাইড করা সম্ভব ততটুকু আমি গাইড করেছি। এর পরবর্তীতে আমরা মেডিকেল রিকোয়েস্ট করি, মেডিকেল অ্যাকসেপ্ট হয়, তার পাসপোর্ট সাবমিশনের সময় আসে, পাসপোর্টটা সাবমিশন হয় আল্লাহর ইচ্ছায়, সে ভিসাও পেয়ে যায়। টোটাল 1.5 বছরের মতো সময় লাগছিল, যেখানে 9 মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা। বিভিন্ন কারণে টোটাল তার পাসপোর্টে ভিসা স্ট্যাম্প হওয়া পর্যন্ত 1.5 বছর সময় লেগেছে। আল্লাহর কি হুকুম দেখেন, অনেকগুলো, যদিও ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বেশি, আশা করি আপনারা বোরিং হবেন না, স্টোরিটা বোঝার চেষ্টা করবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। আবারও বলছি, যারা আমার প্রোফাইলে নতুন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে আমাদেরকে ফলো করবেন। আল্লাহর কি হুকুম দেখেন, কয়েকটা স্টেপে আমরা ব্লক খেয়েছি, মানে কয়েকটা স্টেপে আমাদের এটা ব্লক হয়েছে। তারপরেও আল্লাহ চাইছেন যে মিস্টার সরকার কানাডাতে যাবে, তার রিজিক ছিল কানাডাতে, তারপরে সে কানাডাতে অলরেডি চলে গেছে। এরপরে যে ঘটনাটা ঘটছে সেটা আরও মর্মান্তিক। সেটা হচ্ছে তার ফ্লাইটের 7 দিন আগে সে তার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে একটা গেট টুগেদার করে। তার বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে একটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গেট টুগেদার হয়। সেই গেট টুগেদারে সে মানে সবার শেষে যখন তাদের প্রোগ্রামটা শেষ হয় তখন সে করলো কি, বাইকে করে তার ফ্রেন্ডদেরকে বিভিন্ন জায়গায় তার বাসায় নামাই দিয়ে আসতেছে, হঠাৎ করে সে অ্যাক্সিডেন্ট করে এবং মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে। এত মারাত্মক অ্যাক্সিডেন্ট করে যে তার বাম সাইডটা পুরো একদম মানে পিষে গেছে, এরকম অবস্থা। বাইক অ্যাক্সিডেন্ট তো এমনিতেই খুব খারাপ, মানে বাম সাইডে কোনো চামড়া ছিল না, মাথা থেকে শুরু করে বুক পা কোনো চামড়া ছিল না। তার 1 সপ্তাহ পরে ফ্লাইট, অলরেডি সব কিছু রেডি, মেডিসিন থেকে শুরু করে, যেহেতু তার ওয়াইফ ডক্টর, তার বোন ডাক্তার এবং তার শ্বশুর শাশুড়ি সবাই ডক্টর। সো তাকে একটা প্রপার ট্রিটমেন্ট এবং কুইক ট্রিটমেন্ট দিয়ে তাকে মিনিমাম একটা রিকভারির পর্যায়ে নিয়ে আসে 1 সপ্তাহের মধ্যে মিনিমাম, মানে অ্যাটলিস্ট সে যাতে ফ্লাই করার মতন একটা অ্যাবিলিটি নেয়। আর তার মনের সাহস ছিল এত বেশি যে আমি এনি হাউ ফ্লাই করবই এবং এই ডিউ ডেটেই আমি ফ্লাই করব, যেই ডেটটা আমার বুক করা ওই ডেটেই ফ্লাই করব, আমি ফ্লাইট পেছাবো না। এর পরবর্তীতে সেই দিন সে ফ্লাই করে। তার ফ্লাইট ছিল হচ্ছে রাত 11:30টার সময় তার ফ্লাইট ছিল।
আমি তার ফ্লাইটের পর্যন্ত গিয়েছিলাম, তার বাসার থেকে আমি তার সাথে তার এয়ারপোর্ট পর্যন্ত যাই তার ফ্যামিলির সাথে। কিছুদিন আগে তার বড় বোন সেও স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করেছে, স্টুডেন্ট ভিসা চলে গেছে, তারও প্রসেসটা আমি করেছি। তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে ওভারঅল তার একটা ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে যারাই অ্যাপ্লিকেশন করছে তারাই সবাই FWS ইমিগ্রেশন কনসালটেন্সি বা সাকিকের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবে। এটাই তাদের একটা যে সাকিকের কাছে অ্যাপ্লিকেশন করলে অ্যাটলিস্ট দুইটা জিনিস পাবো। এক, প্রপার ইনফরমেশন, রাইট ইনফরমেশন, ও আমাকে কখনো মিথ্যা কথা বলবে না এবং ঘুরাবে না। আইদার করতে পারলে ইয়েস করতে পারবো, না করতে পারলে নাই। আর দ্বিতীয়ত হচ্ছে লো কস্ট। আমার অ্যাপ্লিকেশনের যে হিস্ট্রিগুলো আপনি শুনবেন, হিস্ট্রিগুলো খুব কমপ্লিকেটেড, কারণ এখানে আমার কাছে যারা আসে, যেহেতু আমাদের কস্টিংটা, আমাদের ইমিগ্রেশন প্যাকেজগুলা এবং সবগুলো প্যাকেজই আমাদের সবচেয়ে কম রেট করার আমরা চেষ্টা করি, সেক্ষেত্রে আসলে একটু মধ্যবিত্ত অথবা উচ্চ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আর কি এই প্ল্যানগুলো করে ইমিগ্রেশনের জন্য আসে, যাদের ফাইলে অনেক প্রবলেম থাকে, এই প্রবলেমগুলো কাজ করার অনেক অভিজ্ঞতা আমার আছে। কারণ আসলে যাদের লো বাজেট, তাদের ফাইলে প্রবলেম, তারাও আসে আমার কাছে। সো দ্যাট দেখা যায় যে আমার এই ফাইলগুলো নিয়ে কাজ করতে 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 একটা অভিজ্ঞতা হয় এবং অনেকগুলো কমপ্লিকেশন আমি ফেস করি। তো এভাবে করে একটা ফাইলের সাকসেস আনলে মেন্টাল স্যাটিসফ্যাকশনটাও যেমন পিকে থাকে, তেমন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটাও 100% হয়। আশা করি আমার স্টোরি টেলিংটা আপনাদের ভালো লেগেছে। যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করবেন। আপনার কোনো কোয়েরি থাকলে আমাদের মাধ্যমে আপনার ইমিগ্রেশন ফাইল অথবা ECA ফাইল যদি করাতে চান, তবে অবশ্যই অ্যাসেসমেন্টের জন্য আমাদেরকে ফোন করতে পারেন, ইমেল করতে পারেন, অথবা সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে রাইট, প্রপার অ্যান্ড অথেন্টিক ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। আজকের স্টোরিটা যদি ভালো লেগে থাকে, এটা ট্রু স্টোরি, এটা স্টোরি না, এই ট্রু স্টোরিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং সবাইকে সুযোগ করে দেবেন আমাদের মাধ্যমে প্রপার ইনফরমেশন নিয়ে, যাতে রাইট ওয়েতে অ্যাকুরেটলি তার প্রোফাইলটা বা ফাইলটা সাবমিট করতে পারে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।